যদি আজকে আপনারা আমাকে ভোট না দিতে, তাহলে ওই বুল্ডোজারের সামনে গিয়ে দাঁড়াতো কে? আপনারাই বলুন। কেউ দাঁড়াতো না। কোর্টে ছুটে যেতাম, কোর্টে ছুটে কেউ যাওয়ার থাকতো না। বিকাশ স্যারকে গিয়ে রিকোয়েস্ট করার মতো কাউকে পেতেন না। বিকাশ স্যার তো লড়াইটা করলো। 3 দিন আগে কেসটা ফাইল হয়েছিল। নাসির আহমেদ, সম্ভবত অ্যাডভোকেটটার নাম কি আহমেদ, আর বিকাশ স্যারকে আমি রিকোয়েস্ট করে দাঁড় করালাম। গতকাল কেসটা অর্ডার পেল। একটু বোঝার চেষ্টা করুন কেন আমাকে আটকানো হচ্ছিল। তাহলে প্রথম কথা, বুলডোজারের সামনে কেউ দাঁড়াতো না। এতটাই আতঙ্কিত ছিল। কেউ, আমি যাওয়ার আগে বলছে কেউ ভাইজান আশপাশে ঘেঁষেনি, কেউ এলাকায় ঘাসেনি, বার হয়নি, জোর বাড়িটা ভেঙে দিচ্ছে দেখি বা বারণ করি। আমি যাওয়ার পরে লোকজন বার হয়েছে। এটাই মমতা ব্যানার্জি। ও তো ভাবেনি যে আমি ক্ষমতাটা হাতছাড়া হয়ে যাবে। ভেবেছিল কি আবার দখল করবো, অন্যায় করবো, নওশাদ থাকবে না, সব লুটে ফুটে খাবো। হিতে বিপরীত হয়েছে। এক নওশাদকে সামলাতে গিয়ে পুরো সাম্রাজ্য বেহাল হয়ে গেছে, হাতছাড়া হয়েছে। তাই আপনাদের শুধু এই ঘটনা নয়, যে কোনো ধরনের অন্যায় হলে এটুকু মাথায় রাখবেন, ওই দমকালে আছেন মোস্তাফিজুর রানাদা আর ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, অন্য কেউ যাক আর নাই যাক, এরা দুজন সামলে চলে। সেটা হিন্দুর ওপরে হোক, মুসলমানের ওপরে হোক। একটা অর্ডার আছে, অর্ডারে বলা আছে যদি কারো ইললিগাল কনস্ট্রাকশন বাড়ি এই জন্য ভাঙাভাঙির কিছু থাকে, অ্যাটলিস্ট 15 দিন আগে তাকে নোটিশ করতে হবে। অনেক কটা গাইডলাইন আছে, কিন্তু তফসিয়াতে দেখুন ওরা জানেও না, ওদের হাতে নোটিশ পর্যন্ত পৌঁছায়নি। ওদের আত্মীয় স্বজন দেখছে যে বুলডোজার আসছে, এই বাড়িটা ভাঙবে বা ভাঙা শুরু হয়েছে। ওদের ওটা কোম্পানি ছিল, ফ্যাক্টরি, ওরা একটু দূরে থাকতো। ওই আত্মীয় স্বজন ভিডিওটা ওদেরকে পাঠিয়েছে, এই দেখ তোদের কারখানা এই হচ্ছে। ওরা ওই ভিডিও দেখে ছুটে আসে। তাই কতটা অনৈতিক পন্থা অবলম্বন করে হচ্ছিল। 80টা বিধায়কদের কাউকে একটা শব্দ খরচ করতে শুনেছিলেন? একবার যেতে দেখেছিলেন? ওখানকার কাউন্সিলর তৃণমূলের, ওখানকার এমএলএ তৃণমূলের, ওখানকার এমপি তৃণমূলের, কিন্তু কেউ দাঁড়ায়নি। সেই তাদের সামনে দাঁড়ালো কে? ভাঙড়, যাকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছে। কেন বারবার ওরা কথা বলছিল বাড়ি দেবো, টাকা দেবো, এ দেবো, এ করে আপনাদের ভোটটা নিতে চেয়েছিল। ওরা জানে এক নওশাদ সিদ্দিকী ওদের 293টার উপরে ভারী পড়ে যাবে। তখন এখন কিন্তু এক নেই, আমরা এখন কটা হয়েছি? 2 হয়েছি। বাম আর আইএসএফ এখন 2 হয়েছে। মোস্তাফিজুর রানাদা দমকল থেকে আর ভাঙড় থেকে আপনাদের ভাইজান। বিধানসভায় আমরা বুঝে নেব, আপনারা নিশ্চিন্তে থাকবেন। মানুষের কথা বলবো, শিক্ষার কথা বলবো, স্বাস্থ্যের কথা বলবো, কর্মসংস্থান তৈরির কথা বলবো, সম্প্রীতির কথা বলবো, ঐক্যের কথা বলবো, হিংসা মুক্ত সমাজ গড়ার কথা বলবো। কে হিন্দু কে মুসলমান সেই জাস্টিফাই করার দায়িত্ব আমাদের নয়। হিন্দু আর মুসলমানটা খেতে পাচ্ছে কি পাচ্ছে না, তার জমিটা দখল হয়ে যাচ্ছে না, তো সেই লড়াইটা আমরা করব। তাই ওরা চেষ্টা করেছিল আমাকে হারানোর জন্য। দলিতের ওপরে হোক, আদিবাসীর, ব্যবসায়ীর ওপরে হোক, ছাত্রের ওপরে হোক, যুবকের ওপরে হোক, বা মহিলাদের ওপরে হোক, বা পুরুষের ওপরে, যে কোনো অনৈতিক কাজ হলে সামনের সারিতে বুক চিতিয়ে লড়াই হবে। বিধায়ক আর দমকলের বিধায়ক থাকবে। বলুন, আজকে যদি নটোরিয়াস ক্রিমিনালটা এখান থেকে যেত মনে হয়? এই বলুন আপনারা, কেন হারাতে চেয়েছিল বুঝতে পারছেন? এবার কেন হারাতে চেয়েছিল বুঝে আসছে তো আপনাদের? আর আমি আপনাদের কি বলেছিলাম? তাই আপনাদের বলবো, আমি আবারও ধন্যবাদ জানাই। আসুন আপনারা, এটা নিচে নামাতে হবে, এটা নিচে নামে, সামনে 8-10টা চেয়ার দিয়ে দেবে। একটু দাঁড়াও, একটু পরে। তাই আপনাদের বলবো, আমরা ভাঙড়ের মাটি, সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি। আমি বিধায়ক হিসাবে গুটি কয়েক কথা বলবো। ভাঙড়ের মাটি সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি। আমি জোর গলায় বলি, ভাঙড়ে হয়তো রাজনৈতিক ঠেলাঠেলি হয়েছে, রাজনৈতিক হিংসা হয়েছে, ভাঙড়ে কিন্তু আমরা সম্প্রীতিকে বিনষ্ট হতে দিইনি। তো এটা আমাদেরকে ধরে রাখতে হবে। এই রবি ঠাকুরের মাটি, কাজী নজরুলের মাটিতে কোনো রকম সাম্প্রদায়িক শক্তিকে আমরা জায়গা দেব না। মানুষ পরিবর্তন চেয়েছিল,
তৃণমূলের হাত থেকে পরিত্রাণ পেতে চেয়েছিল। বড় শক্তি হিসাবে অনেক মানুষ বিজেপিকে গ্রহণ করেছে, কিন্তু বিজেপিকে মানুষ ভালোবেসে গ্রহণ করেনি। তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য, তৃণমূলের এই সিন্ডিকেট, তৃণমূলের এই তোলাবাজি, তৃণমূলের এই হিংসা, তৃণমূলের এই জমি কেড়ে নেওয়া, তৃণমূলের সব অনৈতিক কাজের হাত থেকে বাঁচার জন্য মানুষ বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসছে। তাই আমাদের কাজ হবে যে সরকার যেটা চলছে, সরকার যাতে সঠিক চলে সেই নজর রাখা। গতকালকে বিধানসভাতে আমি একটা বিষয়, শুভেন্দু অধিকারীর ভালো বিষয়টাকে আমি স্বাগত জানিয়েছি। তৃণমূলে তো বাটপারের দল, চোরের দল, ওদের সহ্য হয়নি। কি আমি স্বাগত জানিয়েছি, বিধানসভার মধ্যে বিধায়করা কি বলছে না বলছে এতদিন জানা যেত না, ডাইরেক্ট জানতে পারতেন না। তপসিয়াতে গত পরশুদিন দেখেছেন, তপসিয়াতে গত 4 দিন আগে অভিযোগ ওটা থেকে ইল্লিগাল 2000 লোকের প্রোগ্রাম করতে পারতাম, কিন্তু আমিও কাজ করি না, কারণ এটা জনসংযোগ। এই বুথের এলাকার লোকের সাথেই কথা বলতে হবে। এলাকার লোকের চাওয়া পাওয়া থাকতে পারে। যদি 5000 লোকের, 2000 বা 500 লোকের প্রোগ্রাম করি, সবাই আমার কাছে এসে বলতে পারবে? এই বুথের লোকেরাই দেখবেন কি হবে, বলতে পারবেন, বা এই এলাকার লোকেরাই তাদের দাবি দাবা কি, অভাব অভিযোগ কি, তারা শোনাতে পারবে না, কারণ তখন তো লোকের ভিড় থাকবে। ওই জন্য এটা রাজনৈতিক প্রোগ্রাম রাখিনি, এটা একদম রেখেছি কি প্রোগ্রাম, বিধায়কের প্রোগ্রাম। আর বিধায়ক এখন কোনো রাজনৈতিক দলের নির্দিষ্ট নয়, বিধায়ক কার, জনগণের, ভাঙড়ের। তাই ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের মানুষের দ্বারে এসেছে। ভাঙড়ের মানুষ, এই জায়গাটার নামটা কি, ব্যবতা পুরাতন পাড়ার কত নম্বর বুথ, 18-19 নম্বর বুথে এসেছি, 18 নম্বর বুথে এসেছি। আপনারা আপনাদের সমস্যার কথা আমাকে তুলে ধরতে পারেন, আমি সমাধান করব। পরিশেষে আবারও আপনাদেরকে একবার, যারা ভাঙড় বিধানসভার কমরেড আছেন, সিপিআইএম এর যারা নেতৃত্বরা আছেন, কর্মীরা আছেন, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আইএসএফ এর অঞ্চল নেতৃত্ব, তাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে ভাঙড়ের মানুষকে ধন্যবাদ জানাবো যে দ্বিতীয়বারের জন্য আমাকে আবার রাজ্যের, শুধু ভাঙড় নয়, রাজ্য স্তরে কোনো অন্যায় হলে লড়াই করার মতো জায়গা আপনারা করে দিয়েছেন, অর্থাৎ আইনসভার মধ্যে পাঠিয়েছেন। আপনারা যদি না পাঠাতেন, আপনারা বুঝুন তো, 80টা জায়গায় 81টা বিধায়ক হতো তৃণমূলের, তাই তো? কিন্তু ইললিগ্যাল কনস্ট্রাকশনকে ডেমোলিশ করার জন্য, ভাঙার জন্য ইললিগ্যাল ওয়েতে হয় না। তার জন্য নির্দিষ্ট গাইডলাইন আছে। 2024 সালের 12ই নভেম্বর সুপ্রিম কোর্টের জাস্টিস বি.আর. গাভাই স্যার আর বিশ্বনাথন স্যার, জাস্টিস বিশ্বনাথন স্যারের একটা ভার্ডিক্ট আছে।